স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে হেরে গেছে। এবার ওয়ানডের পালা। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজটা আগামীকাল শুরু হচ্ছে। এই ম্যাচটাতে বাংলাদেশে একাদশ কীরকম হতে পারে, উইকেট কেমন হতে পারে, এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এই দুই দলের লাস্ট যে ওয়ানডে সিরিজটা ছিল সেটাতে বাংলাদেশ জিতেছিল। তারা এখন শ্রীলঙ্কার মাঠে নামবে। শ্রীলঙ্কা অনেক ভালো একটা প্রতিপক্ষ। আসলে সিরিজটার ফলাফল আসলে কেমন হতে পারে আপনার ধারণা? ফলাফল বলাটা তো এখনই কঠিন, কারণ বাংলাদেশ 10 নম্বর র্যাঙ্কিংয়ের দল। এখন বাংলাদেশের সাথে 4 নম্বর র্যাঙ্কিংয়ের দল খেলবে তাদের মাটিতে। সো এটা যে টাফ হবে এটা বোঝাই যাচ্ছে। এছাড়া অনেক কিছুর কিন্তু পরিবর্তন আসলে এসেছে। আমরা মনে হয় 2005 সালের পর এই প্রথম পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া খেলতে যাচ্ছি। নতুন ক্যাপ্টেন্সি এসেছে, তারপরে মানে নতুন ক্যাপ্টেন্সি আসার পরে কোন পজিশনে কে খেলবে সেটা নিয়ে অনেক কথা রয়েছে। টেস্ট সিরিজটা আমরা হেরেছি। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে সিরিজটা আসলে সহজ কোনো সিরিজ হবে, কিন্তু আমি আশাবাদী যেই টিমটা আসলে দাঁড়াচ্ছে সেটা থেকে যে আমরা হয়তো একটা ফাইট দিতে পারবো এবং 3 ম্যাচের সিরিজে হয়তো একটা উইনও আমরা নিয়ে আসতে পারি। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যখন খেলেছিল সেই সময় কিন্তু দলটাতে ছিলেন 2 সিনিয়র ক্রিকেটার, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তারা অবসর নিয়েছেন। তাদের 2টা জায়গা কিন্তু খালি হয়ে গেছে। এই 2টা জায়গায় আসলে কারা খেলতে পারেন আপনার মনে হয়? আমি যদি আসলে প্রথম থেকে শুরু করি যে আপনি ওপেনিং স্লটটায় কিন্তু তানজিদ হাসান তামিম একজন পার্মানেন্ট মেম্বার হয়ে গেছে। এক তামিমের জায়গায় আরেক তামিম কিন্তু মোটামুটি কনফার্ম। তার সাথে ধারাবাহিকভাবে পারফর্মও করছেন তিনি। কারণ এছাড়া কিন্তু এবার নাঈম শেখকে অনেকদিন পরে নিয়ে আসা হয়েছে দলে। নাঈম শেখ কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি যে নিজে টাকা ভাড়া করে তারপরে প্র্যাকটিস করছেন, নেট বলার নিয়ে আসছেন, মানে তিনি ফুল প্রস্তুতি নিয়েই কিন্তু দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু তার সাথে রয়েছে পারভেজ হোসেন ইমন, যিনি তামিমের সাথে আসলে এর আগে নিয়মিত ওপেনিং করেছেন এবং রিসেন্টলি তিনি অফ ফর্ম অন ফর্মের মধ্যে রয়েছেন। আমরা আরব আমিরাতের বিপক্ষে একটা সেঞ্চুরিও পেয়েছিলেন, যদিও সেটা টি-20-তে। ওই ফর্মটা পরবর্তীতে তিনি আসলে ধরে রাখতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। এটা আসলে খুবই হতাশা। হ্যাঁ, এখন আসলে যদি কম্প্যারিজন করা হয় হয়তো প্রথম ম্যাচটাতে নাইমের থাকার সম্ভাবনাটা হয়তো অত বেশি না, যতই আসলে নাইম অনেকদিন পরে ফিরেছে। কিন্তু বাংলাদেশ চাবে যে ফার্স্টের ম্যাচটা অন্তত যেই আগের প্লেয়ারটা ছিল তাদের দিয়ে আসলে শুরু করা। তবে আমার কাছে মনে হচ্ছে নাইম আগের চেয়ে অনেকটা পরিণত। টিম ম্যানেজমেন্ট যদি তার লাস্ট ঘরোয়ার পারফরমেন্সটা যদি বিবেচনায় না, আমার মনে হয় যে ইমনের চেয়ে অনেকটাই বেটার হবে নাইম। এটা আসলে টিম ম্যানেজমেন্টের উপর। তারা আসলে লাস্ট একটা কল আসলে তারাই দেবে। দলের যেহেতু নিয়েছে, হয়তো আমি তো বললাম যে ফার্স্ট ম্যাচ যেহেতু সেখানে হয়তো ফেল করে নাকি ইমন বা তামিম, সেটার উপরে ডিপেন্ড করে নাইমের ইনক্লুশনটা হবে। এরপর যদি আমি আসলে 3rd নম্বরে আসি, শান্ত এক্স ক্যাপ্টেন, তিনি 3 নম্বরের জন্য ফিক্স। যদিও মাঠের বাইরে অনেক আলোচনা হয়েছে, ক্যাপ্টেন্সি অনেক আলোচনা, কিন্তু যখন খেলা হচ্ছে আজকেও কিন্তু মিরাজ এসে বলেছে যে ক্যাপ্টেন্সি নিয়ে এগুলো তাদের ভিতরে কিছু নেই। শান্ত যখন ক্যাপ্টেন ছিল তখন মিরাজ শান্তর আন্ডারে খেলেছে, এখন মিরাজ ক্যাপ্টেন, শান্ত তার আন্ডারে খেলবে। এটা নিয়ে তাদের খুবই ভালো বন্ধু, এটা আসলে সবথেকে বড় বিষয়। অনেক সময় আমরা দেখেছি যে শান্ত যে সময় আসলে বিভাগে পড়তেন বা সিদ্ধান্তহীনতায় ভুগতেন, মিরাজ আসলে তাকে রিভিউ নেওয়ার জন্য প্ররোচিত করতেন। এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়। এটাও বলেছে যে মিরাজ কিন্তু সব ক্যাপ্টেনের এগেইনস্ট আন্ডারে মোটামুটি খেলছেন, যত মাশরাফি থেকে শুরু করে আমি মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, সবার আন্ডারেই তিনি খেলেছেন। সো তিনি সবার সাথে কিন্তু সেম বিষয়টাই করেন রিভিউ নেওয়া নিয়ে। 4 নম্বরে আসলে একটা চমক আসতে পারে, বা 4 নম্বরে কিন্তু আমরা মুশফিককে নিয়মিত দেখেছি, কিন্তু সেখানে হয়তো এখন আমরা লিটন কুমার দাসকে দেখতে পারি। আমাদের যেই রিপোর্টার রয়েছেন তিনি কিন্তু এরকমই একটা আভাস দিয়েছেন যে লিটন কুমার দাসকে হয়তো 4-এ দেখা যেতে পারে। আজকে কিন্তু প্রেস কনফারেন্সেও মেহেদী হাসান মিরাজও কিন্তু বলেছেন যে সিনিয়র 2 যে ক্রিকেটার যারা নেই, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম, এই 2টা জায়গায় লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ মানে তিনি নিজে খেলবেন। সেক্ষেত্রে আসলে টপ অর্ডারের হিসাবে আমরা জানি যে লিটন কুমার দাস টপ অর্ডারে ব্যাট করে থাকেন, ওপেনিং করেন, না হলে হচ্ছে লোয়ার অর্ডারে করেন, একটু 5-6 নম্বরে অন্তত ব্যাটিং করেন। তাকে হয়তো বা 4 নম্বরে প্রমোশনটা দেওয়া হতে পারে। সো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার প্ল্যানিংটাও আসলে শ্রীলঙ্কাকে দেখতে হবে যে যদি লিটন 4-এ খেলে তাকে কিভাবে প্লে করবে। এছাড়া আরেকটা যে মিরাজের কথা বলছিলেন, মাহমুদুল্লাহ জায়গায় যদি মিরাজ খেলেন তখন কিন্তু সেটা হয়তো 6 নম্বর পজিশনে তিনি খেলতে পারেন। এর মাঝে হচ্ছে হৃদয়ের জায়গাটা আসলে ফিক্স, তৌহিদ হৃদয়ের জায়গা। সো সেক্ষেত্রে এই
ব্যাটিং অর্ডারটা নিয়েই হয়তো মিরাজ তার প্রথম ম্যাচটা খেলবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। তবে আমরা কিন্তু 7 নম্বরে একজন পিওর ব্যাটসম্যান খেলাবো নাকি একজন সেমি অলরাউন্ডার খেলাবো, এটা নিয়ে আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যেহেতু এই একই পজিশনে খেলেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক, তারা দুইজনই খুবই ভালো পারফর্মার। তবে পারফরমেন্সের বিচার আসলে শামীম নাকি জাকের, কাকে এগিয়ে রাখবেন? জাকের আসলে ডেফিনেটলি হয়তো ফার্স্ট চয়েস হবে সিলেক্টরের জন্য, কারণ জাকের অনেকদিন ধরেই ওডিআই এবং টেস্ট ফর্মেটেই ভালোভাবে খেলছেন। শামীম আসলে টি20 ফর্মেটটাতে বেশি খেলে থাকে। সো জাকেরকে আমার মনে হয় যে ফার্স্ট ওডিআইতে জাকেরকেই জায়গা করে দেওয়া হবে শামীমের জায়গায়। এছাড়া এরপরে কিন্তু আরেকজন যে অলরাউন্ডার স্পিনিং অলরাউন্ডার রয়েছেন রিশাদ হোসেন, তাকে খেলানো হবে, কারণ সেই জায়গাটায় জাকের এবং রিশাদ যদি শেষে এসে ফিনিশিংটা দিতে পারেন সেটা কিন্তু দলের জন্য খুবই ভালো হবে। সো এই পর্যন্ত মোটামুটি মনে করেন যে অলরাউন্ডার এবং ব্যাটারদের নিয়ে জায়গাটা ফিক্স হয়ে যাবে। বোলিং ডিপার্টমেন্টে নিয়ে কথা বলার আগে আমি যদি বলি যে বাংলাদেশের অনেক দিন পরে একটা পরিপূর্ণ একটা লাইন আপ নিয়ে মাঠে নামতে পেরেছে। তাসকিন আহমেদ ইনজুরির পর আসলে ফিরেছেন, তাছাড়া মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা, একদম তারকাবহুল একটা পেস এটাকে আমরা, যেটা আসলে গত 1-2 বছর ধরেই মানে তাদেরকে অন অ্যান্ড অফ পেয়েছি, সবাইকে আসলে একসাথে অনেক সময় পাইনি। তানজিম সাকিবও কিন্তু ইনজুরির কারণে বেশ কয়েকটা সিরিজ থেকে কিন্তু ছিটকে গিয়েছিলেন। তবে আপনার কি মনে হয় যে মানে এই 3টা পেস বোলার খেলানোর ক্ষেত্রে এই 5 জন বোলারের মধ্যে কারা কারা আসলে থাকতে পারে? ডেফিনেটলি মুস্তাফিজ এবং তাসকিন থাকবেই। এই জুটিটার জন্য কিন্তু আসলে অনেকদিন ধরেই ওয়েট করছিলাম আমরা, কারণ তাসকিনের ইনজুরি না হলে মুস্তাফিজের ইনজুরি হয়তো একজন খেলা একজন খেলা না, এরকম অনেকদিন ধরে হচ্ছে। কিন্তু এই দুইজনের পার্টনারশিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তারা কিন্তু এখন সিনিয়র প্লেয়ার, অনেক সিনিয়র প্লেয়ার, তাদেরকে আসলে সেইভাবেই দায়িত্বটা পালন করতে হবে। তারা যদি একসাথে খেলে এইটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ হবে। এছাড়া আসালানকে কিন্তু আজকে বলেছেন মুস্তাফিজকে নিয়ে তারা আসলে জানেন তারা আসলে জানেন কতটা বিপজ্জনক হতে পারেন এই বাহাতি পেস। তো সেক্ষেত্রে মুস্তাফিজকে নিয়ে তারা কিন্তু আসলে চিন্তা করে রেখেছে যে তাকে কিভাবে প্লে করবে। আর শ্রীলঙ্কার মাটিতে যে একটু স্লো স্পিনিং উইকেট হতে পারে, মুস্তাফিজ কিন্তু সেখানে খুবই কার্যকর হতে পারে। সো তাসকিন ইনজুরি থেকে ফিরছেন, তার থেকে যদি প্রথমেই একদম এই ক্যাটাগরির পারফরমেন্স পাওয়া যাবে নাকি সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কারণ তিনি অনেকদিন পর ইনজুরি থেকে ফিরছেন। কিন্তু মুস্তাফিজ এবং তাসকিনের যে জুটিটা, সেখানে হয়তো শ্রীলঙ্কাকে বাধার মুখে পড়তে হতে পারে। এছাড়া আরেকজন পেসারকে নিয়ে তারা যদি খেলে তাহলে আমার মনে হয় যে সাকিব এবং হাসানের মধ্যে একটা কম্পিটিশন হবে। হ্যাঁ, তবে আমার মনে হয় হাসান যেহেতু টেস্টে 2টা টেস্টেই খেলেছেন, সো সেক্ষেত্রে আসলে হাসানকে একটু রেস্ট দিয়ে হয়তো বা সাকিবকে খেলানো হতে যেতে পারে। হ্যাঁ, সো এছাড়া কিন্তু নাহিদ রানাও রয়েছে, কিন্তু নাহিদ রানা হয়তো একটু নাহিদ টেস্টে খেলেছেন, সেক্ষেত্রে মানে তরুণ এই পেসারকে আসলে এতটা চাপে ফেলতে চাইবেন না। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব কিন্তু খেলা খুবই ভালো চয়েস। তো আমরা একটু প্রেমাদাসের উইকেটটা নিয়ে আলোচনা করি। শ্রীলঙ্কার অধিনায়ক বলছিলেন যে সচরাচর কিন্তু এই মাঠটাতে স্পিনিং ফ্রেন্ডলি উইকেটই হয়, তিনি আশা করছেন একটু ব্যাটাররা একটু বাড়তি সুবিধা পাবেন। অবশ্যই একটু ধোঁয়াশা রেখেছেন, তারা আসলে শেষ মুহূর্তে বুঝতে পারবেন যে উইকেটে কেমন আচরণ করে, মানে ম্যাচের দিন সকালবেলা হয়তো বা ম্যাচের আগে হয়তো বা তারা ডিসিশন নেবেন যে স্পিনার বেশি খেলাবেন নাকি ব্যাটসম্যান। তো আপনার কীরকম মনে হয় উইকেটটা কেমন হবে? কিন্তু আসলে এখনও বলতে পারেন যে স্পিনিং উইকেট হতে পারে, স্পিন টার্ন তো থাকবেই মনে হয়, কিন্তু এছাড়া হয়তো উইকেটটা যদি ভালো হয় প্রথম ওডিআই হিসেবে ফ্রেশ পিচ, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো রানও আমরা দেখতে পারবো ব্যাটিংয়ে। সো তারা কিন্তু সেভাবেই আসলে আগাচ্ছে, সেভাবে প্ল্যান করে রেখেছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা একটা বড় সুযোগ যে যেরকম উইকেটই হোক না কেন, বাংলাদেশের পারফরমেন্স যেই 11টা রয়েছে তাদের কিন্তু সামর্থ্য রয়েছে যে কোনো উইকেটে ভালো করার। অন্তত আমরা যদি আগে ব্যাট করি, আমরা যদি 7 জন জাকের সহ যদি 7 জন ব্যাটার নিয়ে খেলি, তাহলে আমাদের 300+ একটা রান আসলে করা উচিত আমাদের। এখন এত রান আসলে এই উইকেটে হবে নাকি সেটা আসলে দেখার বিষয় রয়েছে। সো আমার মনে হয় যে তাদেরকে আসলে প্ল্যান করতে হবে ওভাবেই, যে কিভাবে এই মানে যে ব্যাকফুটে রয়েছে আমরা নতুন ক্যাপ্টেন্সির মাধ্যমে বা মিরাজ কিভাবে লিড করে বিষয়টাকে মানে দলটাকে আরও মানে যেই একটা ব্যাকফুটে রয়েছে সেখান থেকে একটু ভালো পজিশন নিয়ে যেতে পারি, অন্তত ফাইট করতে পারি আমরা, যাতে একদম মানে
যেহেতু ওডিআই ফরম্যাট আমাদের আসলে পছন্দের ফরম্যাট ছিল, এখন সেটা নেই, কিন্তু সেইখানে যদি নতুন বাংলাদেশ টিমকে যদি খুঁজে পেতে চাই, সামনে 27 ওয়ার্ল্ড কাপ রয়েছে, টিমটা কিন্তু এখন থেকে আসলে গুছাতে হবে। সো সেই ক্ষেত্রে যদি আমরা এই টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই মধ্যে আমাদের সঙ্গে থাকুন।